হকির সাফল্যে 20 লাখ আর 50 পায় ক্রিকেটে, বৈষম্য আছে মিনিস্ট্রির দুই চোখে। ভারোত্তোলনের বাইরে ময়লার ভাগাড়, ভেতরে চিত্র শুধুই অবহেলার। ফুটবল উন্মাদনায় জাগলো চরাঞ্চল, পদ্মা পারে মানুষের ঢল। অযত্ন অবহেলায় বাংলাদেশের মেলবোর্ন, ক্রিকেটের বদলে স্টেডিয়ামে হয় গরু ছাগল চারণ। ঘুরে দাঁড়ালো রিয়াল মাদ্রিদ, কেমন গেল এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগ। দর্শক, খেলার আসরের এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আলিস চৌধুরী। তেলে মাথায় ঢালো তেল, রুক্ষ মাথায় ভাঙো বেল। যুব ক্রীড়া মন্ত্রণালয় রুক্ষ মাথায় বেল না ভাঙলেও তাদের বিমাথা সুলভ আচরণ নতুন কিছু নয়। সেটা তারা আবারও দেখিয়েছে ক্রিকেটে হকির সাফল্যের পর অর্থ পুরস্কার দিতে গিয়ে বৈষম্য তৈরি করে। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। স্বপ্ন হয়েছে সত্যি, প্রথমবার হকির কোনো বিশ্বকাপে বাংলাদেশ। দুরন্ত দুর্বার আমিরুল রাকিবুলরা তারাই এনে দিয়েছে এদেশের হকির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জনটাকে। ওমানে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য যুব হকির বিশ্বকাপে খেলার টিকিট পায় বাংলাদেশ। 1984 সাল থেকে জুনিয়র বিশ্বকাপের বাছাই খেলে আসা লাল সবুজের দল 40 বছর পর পূর্ণ করতে পেরেছে অধরা স্বপ্ন। অথচ স্বপ্নের সারথীদের সংবর্ধনায় হকি ফেডারেশনের পুরস্কার মোটে 5 লাখ টাকা। অবমূল্যায়ন করা হয়েছে যুবদলকে, মন্তব্য হকি কোচ মামুনুর রশিদের। এটা একটা মনে হয়েছে যে এটা উচিত হয়নি, আর যদি ফেডারেশন থেকে দেওয়া হয় এখনও সময় আছে, ফেডারেশন এটাকে আরও ভালোভাবে গুছিয়ে করা উচিত। সাফল্যতা আমরা যেটা অ্যাচিভ করেছি এটা কিন্তু আসলে খুব ছোট করে দেখার বিষয় না। আমরা কিন্তু সিনিয়র জুনিয়র কোনো লেভেলেই কখনোই ওয়ার্ল্ড কাপ খেলিনি। তো এই ছেলেদের হাত ধরে যেটা আমরা আমাদের হকিতে এসেছে সেটাকে আমার মনে হয় আরও বড় করে আরও ভালোভাবে সেলিব্রেশন করা উচিত। এই কারণে করা উচিত নেক্সট জেনারেশন যেন ফিল করে যে না, এটা একটা অ্যাচিভমেন্ট এবং আমরাও হকিটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারি এবং হকিতে ফিউচার আছে। ছেলেদের যে অবদান সেটাকে একটা স্বীকৃতি দেওয়া উচিত ফেডারেশনে আমার মনে হয়। তো এই ফেডারেশনে বর্তমানে অ্যাডক কমিটিতে যে যারা মেম্বার হিসেবে আছেন তারা কিন্তু অনেকেই আছেন যারা আর্থিকভাবে অনেক সচ্ছল এবং তাদের এই সক্ষমতাটা আছে যে নিজে থেকে কিছু করার। এখন এটাকে কিভাবে আপনি অর্গানাইজ করবেন এটা হলো এখন দায়িত্ব সভাপতি বা সেক্রেটারি মহোদয়, ওনাদের দায়িত্ব এটা কিভাবে অর্গানাইজ করবেন। তো গত কয়েক বছর ধরে অচলাবস্থা আর আর্থিক সংকটে ধুঁকছে হকি। পিছিয়ে ক্রিকেট ফুটবলের চেয়েও সরকারি পুরস্কারেও হচ্ছে বৈষম্যের শিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেট জয়ী দলকে দিয়েছে 50 লাখ টাকা, আর প্রথমবার যুব বিশ্বকাপে সুযোগ পাওয়া হকি দলকে দিয়েছে 20 লাখ। আমার মনে হয়েছে যে ফেডারেশনের টাকাটাও কিন্তু একটা খুব একটা সম্মানজনকটা। মন্ত্রণালয় মনে করেছে যে ফেডারেশন যেখানে 5 লাখ টাকা দিচ্ছে আমাদের মনে হয় 20 লাখ টাকাটাই অনেক টাকা। এবং মিনিস্ট্রি যেটা দিয়েছে, আপনি দেখেন যে ক্রিকেট টিম আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে দিয়েছে 50 লাখ টাকা, আর যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে আসছে তাদেরকে দিচ্ছেন 20 লাখ টাকা। তো এ ধরনের বৈষম্য একটু আমার মনে হয় খেলোয়াড়দের মর্মাহত করে। তো আমার মনে হয় যারা নীতি নির্ধারক আছেন তারা বিষয়গুলো একটু দেখবেন যে আসলে খেলোয়াড়রা খুব বেশি কিন্তু চাহিদা নাই। স্টিক, বুট সহ হকির সরঞ্জাম এখন অনেক ব্যয়বহুল। গোলরক্ষকের প্যাড, গার্ড সেটের দাম ন্যূনতম 2.5 লাখ টাকা। নিয়মিত খেলা না থাকায় হকিকে পেশা হিসেবে নিতে পারে না খেলোয়াড়রা। প্রশিক্ষণ ক্যাম্পে তাদের দৈনিক ভাতা একজন দিনমজুরের চেয়েও কম। আর্থিক সংকটে সাধারণ নিম্নবিত্ত পরিবারের অনেকে বিকেএসপির পাঠ চুকিয়ে জীবিকার তাগিদে যোগ দেন বিভিন্ন বাহিনীতে। তারা দেখতে পারেন না উচ্চশিক্ষার স্বপ্ন। ডোমেস্টিক হকিটাকে ঠিকমতো হয় না, 1 বছর লিগ হলে 3 বছর পরে থাকে। প্লেয়াররা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে না। যারা খেলতে আসে তারা কিন্তু কেউ আর্থিকভাবে এত সচ্ছলতা ফ্যামিলি থেকে আসেও না। ডেইলি ভাতা যেটা দেওয়া হয় 400 টাকা, এখন একটা লেবারও যদি আমরা নিই 1000 টাকা নিচে কিন্তু কোনো লেবার পাওয়া যায় না। তো একটা ছেলে সকাল বিকাল খেলছে, তার পড়াশোনা, তার সব কিছু ছেড়ে, আমার মনে হয় এগুলো নিয়ে আসলে কাজ করা উচিত। বিকেএসপিতে বের হয়ে তাদের এখন মেন টার্গেট থাকে কীভাবে তারা বিমান বাহিনী বা নৌবাহিনী বা সেনাবাহিনীতে জয়েন করবে। কী কারণে? তারা একটা ফ্যামিলি থেকে বর্তমান চাহিদার প্রেক্ষিতে তারা ফিল করে যে আমাদের ফ্যামিলিতে কিছু সাপোর্ট দেওয়া উচিত। তো এই 15, 20 বা 25 বা 30 হাজার টাকা বেতনে তারা এখানে জয়েন করে। তার মানে কি তাদের জীবনের অ্যাচিভমেন্টটা কিন্তু ওই পর্যন্তই তারা ফিল করছে যে এই পর্যন্তই আমাদের মাসে মাসে এই টাকাটা আসবে, এটাই। তো এখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এখন সব ইউনিভার্সিটি কিন্তু খেলোয়াড়ি কোঠা শুরু করেছে। তো ঢাকা ইউনিভার্সিটির যে সিলেকশন কমিটি, যে খেলোয়াড়দের, সেই কমিটিতে কিন্তু আমি ছিলাম গত 2 বছর। তো 2 বছরে আমি প্রায় 10 জন 12 জন প্লেয়ার কিন্তু আমার হাতে
ভর্তি হয়েছে। তো আমি বলবো যে আসলে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও জরুরি। তারা অ্যাম্বিশন হওয়া উচিত, তাদের মানে আসলে তাদের স্বপ্নটাকে স্টপ করা উচিত না। এই ছেলেরা যে কাজটা করেছে আরও ভালো কিছু করতে পারবে যদি তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিই, তাদের জীবনের নিরাপত্তা দিই, তাদেরকে ভালো সুন্দর জীবন দিই, তাহলে আমার মনে হয় বাংলাদেশের হকি অবশ্যই ঘুরে দাঁড়াবে। খেলোয়াড়দের উৎসাহিত করা ও হকিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য ম্যাচ ফির ব্যবস্থা করা প্রয়োজন মনে করছেন কোচ মামুন। যে কোনো টুর্নামেন্ট খেললেও প্লেয়ারদের যদি বেনিফিটই না আসে তাহলে কেন খেলবে? আমার মনে হয় এটার সমাধান হলো যে ম্যাচ ফি করা উচিত। প্রত্যেক ম্যাচে হয়তো 50,000 বা 1 লাখ টাকা দিলে তাহলে হয়তো যে এটা একটা তবু একটা হয়তো 5টা ম্যাচ বা 4টা ম্যাচ খেললেও একটা অ্যামাউন্ট আসলো, প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হলো। পার্টিসিপেশন একটা প্লেয়ারদের জন্য তারা খুব উৎসাহিত হবে এবং তারা চেষ্টা করবে যে আমি ভালো খেলি। যদি এখন একটা টিমে ম্যাচ এরকম করা যায় যে উইনিং টিম হয়তো 60% পাবে, 1 লাখ টাকা হয়তো উইনিং টিম পাইলো 60,000 আর যে লুজ করবে সে হলো 40%। তাতেও কিন্তু তাদের মধ্যে তাকে একটা কম্পিটিশন থাকবে, ম্যাচটাও আবার একটু জমজমাট হবে। নেক্সট 2025 ডিসেম্বরে আপনার ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে, তার জন্য আমার মনে হয় ডোমেস্টিক হকি খেলে আপনি ক্যাম্প ভিত্তিক টিম প্রিপারেশন না করে আপনাকে বিভিন্ন টুর্নামেন্ট খেলে আপনার টিম তৈরি করলে হবে কি প্লেয়াররা কিন্তু বেশি ম্যাচুরিটি আসবে। এর সাথে সাথে কিছু বাইরে ম্যাচ খেলাও আমার মনে হয় জরুরি। রেগুলার যদি আপনার খেলা থাকে মাঠে, তাহলে ছেলেরা চিন্তা করে যান আমাকে প্র্যাকটিস করতে হবে, প্রিপেয়ার করতে হবে। আপনার রেগুলার খেলাই হয় না, তাহলে কেন করবে? নিজের পয়সা দিয়ে খরচ করে কোনো ক্লাব কিন্তু ক্যাম্প করে না। হকি ইকুইপমেন্টস এখন অনেক এক্সপেন্সিভ। তো আপনি যদি একজন গোলকিপারের ইকুইপমেন্টসের কথা বলেন, যে যেমন আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ব্র্যান্ড ওবো যদি ধরেন, আপনি ওবো 5 লাখ টাকা একটা সেট, আপনার 14 পিসের একটা সেটের দাম 5 লাখ টাকা, এবং মিনিমাম আপনি 2.5 লাখ টাকা নিচে পাবেন না। তো আসলে এটা এক্সপেন্সিভ, তো অনেক প্লেয়ারের বা অনেকের পক্ষে সম্ভব হয় না এটা। তো আমাদের ফেডারেশন উচিত যে এই ধরনের লেটেস্ট ইকুইপমেন্টস সাপোর্ট দেওয়া, তাহলে প্লেয়াররা আরও সিকিউর ফিল করবে এবং তারা আরও ভালো পারফর্ম করবে। হকি সিজনটাকে 6-7 মাস এক্সটেন্ড করা যায় কিভাবে, এটা একটা প্রোগ্রাম রাখা উচিত। খেলোয়াড়দের প্রতিভার কিন্তু আমাদের দেশের কোনো অভাব নাই, শুধু অর্গানাইজ করাটা মেন ইস্যু। প্লেয়ারগুলো কিন্তু তাদের এক্সপ্লোর বা তাদের মেধা বিকাশ কিন্তু ক্লাবের মাধ্যমেই হয়, কারণ তারা লিগ খেলে, ক্লাব কাপ খেলে। ওই টাইমটাই কিন্তু প্লেয়ারদের জন্য একটা মানে নিজের এক্সপ্লোর, নিজের পারফর্ম করার একটা বিশাল টাইম। তো যদি ক্লাবে তার লম্বা সময় থাকে, যদি ক্লাবগুলো বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস কিংবা ক্লাব কাপ, তারপরে লিগ, এভাবে যদি 4-5টা টুর্নামেন্ট খেলে, তাহলে ক্লাবগুলোর একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু থাকে। যুবাদের সাফল্যে হতাশার অন্ধকার থেকে খানিকটা আলোর মুখ দেখেছে একসময়ের জনপ্রিয় খেলা হকি। সুদিন ফেরাতে খেলোয়াড়দের উপযুক্ত মূল্যায়ন ও মাঠে খেলা নিয়মিত করায় ফেডারেশন কর্তাদের উপরেই থাকছে গুরুদায়িত্ব। টনক নড়বে কি তাদের? মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। তোমার পতাকা যারে দাও তারে বহিবার শক্তি দাও, ভার তুলেই পতাকা বয়ে চলেছেন মাবিয়ারা। অথচ মাবিয়াদের সাফল্যের সূতিকাগার জিম ভবন থেকে বের হলেই ময়লা আবর্জনার ভাগার, অবহেলার চিহ্ন চারপাশে। বাইরের মতো ভারোত্তোলনের ভেতরের পরিবেশেও শুধুই অবহেলা আর অযত্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাতীয় ভারোত্তোলন ফেডারেশনের জিমনেশিয়ামের বাইরের পরিবেশ এটা। ভেতরে অনুশীলন করেন ভারোত্তোলনের খেলোয়াড়রা, আর বাইরের পরিবেশটা এমনই। এক পাশে ময়লা আবর্জনার ভাগার, আরেক পাশে অস্বাস্থ্যকর খাবারের হোটেল। শুধু তাই না, জিমনেশিয়ামের ভেতরের পরিবেশটাও ঘিঞ্জি। এসির ফ্যাসিলিটি তো দূরের কথা, ভেতরে নেই পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও। শীতকালে সময়টা চলে গেলেও গরমকালে হয় বাজে অবস্থা। আর এই ভারোত্তোলকরাই এসএ গেমসের মতো টুর্নামেন্টে পদক নিয়ে আসেন নিয়মিত, অথচ তাদের নিয়ে চলছে ছেলে খেলা অবহেলা। খোদ এসব অবহেলার কথা বাংলা ভিশনকে জানিয়েছেন দেশের ভারোত্তোলনের পোস্টার গার্ল মাবিয়া আক্তার। আমরা কাউকে যদি বলি যে আমরা ন্যাশনাল খেলা, আমাদের লজ্জা লাগে যে আমরা একটা হসপিটালে গেলে আত্মীয় স্বজনের কাছে লোন করে ট্রিটমেন্ট খরচ চালাই যে আমাদের দাও, কিন্তু এখানে আমরা চাকরি করি, এখানে আমরা হলো একটা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করি, একটা ইন্টারন্যাশনাল লেভেলে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, সেখানে আমাদের ফিনান্সিয়াল জায়গাটা ইনসিকিউর। আমি মনে করি স্পোর্টসে কোনো ফিউচার নাই। হ্যাঁ, এখন আমাকে বলতে পারেন যে তাহলে তুমি তো অনেক কিছু পেয়েছো। আমি পেয়েছি, কয়জন পায়?
একটা সময় তার ইচ্ছে ছিল বিদেশি কোচের অধীনে করবেন অনুশীলন, অথচ নিয়মিত পদক নিয়ে আসলেও মাবিয়ার সেই ইচ্ছে পূরণ করেনি ফেডারেশন, বরং নিজের কোচিংটা নিজে চালিয়ে যাচ্ছেন মাবিয়া, আর এতে সফলতাও মিলছে। অনেক আগে থেকে ফ্যাসিলিটির কথা বলেও না লাভ নেই, একটা ব্যক্তি আক্রোশে পরিবর্তন হয়। যেমন আমি যত ফ্যাসিলিটি চাই, এক একজন স্পোর্টস অথরিটি যারা আছেন তারা আমার প্রতি একটা আক্রোশ তৈরি করে ফেলেন যে এই মেয়েটা কেন এতবার এত কথা বলে। না দেখুন, আমাদের ওয়েট লিফটিংয়ে 2002 সাল থেকে, এর আগে ছিল ফরেন কোচ এসছে, ফেডারেশন তাদেরকে অর্গানাইজ করে এনেছে, এনএসি এনেছে, জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এনেছে। 2000 সাল থেকে মেয়েদের টিম তৈরি হয়েছে, তারা কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের ন্যাশনাল কোচ দিয়ে ট্রেনিং করেছে। তাদের কিন্তু কোনো ফরেন কোচ বা ফিজিও উন্নত মানের কোনো ট্রেনিংয়ের কোনো সুযোগ করে দেওয়া হয়নি। বরং এই ভারোত্তোলনে দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানের যেন আগ্রহই নেই, আর এ নিয়ে আক্ষেপটাও পোষণ করেছেন এই চ্যাম্পিয়ন ওয়েটলিফটার। এমনকি দেশের ক্রিকেটারদের নিয়েও তুলেছেন প্রশ্ন। দেখুন, ওদের একটা স্পন্সর আছে, ওই স্পন্সরটা আমাদের ওয়েট লিফটিংয়ে নাই। আসলে আপনি যত বেচবেন ততই দিবেন, এটাই স্বাভাবিক। আপনি ক্রিকেটে ইনভেস্ট করলে আপনার লোগোটা, আপনার ব্র্যান্ডটা যেভাবে প্রমোট হবে, ওয়েট লিফটিংয়ে দিলে সেভাবে প্রমোট হবে না। আপনি ওয়েট লিফটিংয়ে আগে আমাদের ওয়ালটন আপনার স্পন্সর করতো, তারা 5 লাখ দিয়ে 10 লাখ টাকার প্রফিট করে চলে যেত। তো তারা কিন্তু ওই 10 লাখ টাকা যে প্রফিট করে গেছে, ওইখান থেকে কিন্তু 2 লাখ আর দিত না যে নেওয়া বাচ্চাদেরকে কিছু করো। তা আমাদের ওয়েট লিফটিংয়ে শুধু দেওয়ার আগে নেওয়ার চিন্তাটা করে, যার জন্য আমাদের কোনো স্পন্সর নেই। আমার ফেডারেশনের লোক আপনার অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আমিও দেইনি। এর জন্যই আপনি আক্রোশটা আমার ক্যারিয়ারে উঠিয়েছেন। আমি আজও পর্যন্ত নিম্ন মধ্যবিত্তই রয়ে গেছি, মধ্যবিত্ত হতে পারিনি। সেটা একমাত্রই স্পোর্টসের এই যে ব্যক্তি আক্রোশ, ফেডারেশনের প্রতি আক্রোশ, এই আক্রোশের কারণেই কিন্তু আজও পর্যন্ত আমরা নিম্ন মধ্যবিত্তই রয়ে গেছি, এটাই কারণ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপের মঞ্চ থেকে প্রত্যন্ত চরাঞ্চল, কোথায় নেই ফুটবল উন্মাদনা। শরীয়তপুরের পদ্মাপাড়ের এই ফুটবল ফেস্টকে রঙিন করেছেন নাইজেরিয়ার হাসান হোসেন। সাইফুল ইসলাম আকাশের সঙ্গে শীতের আমেজে চলুন আমরাও নিয়ে আসি ফুটবল উত্তাপ। বিশ্বকাপের মঞ্চ থেকে প্রত্যন্ত চরাঞ্চল, কোথায় নেই ফুটবলের উন্মাদনা। চরাঞ্চলে এই ফুটবলকে আরও রঙিন করতে সুদূর নাইজেরিয়া থেকে পদ্মার পাড়ে উড়ে এসেছেন 2 নাইজেরিয়ান ফুটবলার। ফুটবল উন্মাদনার যতটুকু আজ, তার পুরাটাই ছিল 2 নাইজেরিয়ান হাসান আর হোসেনকে ঘিরে। শুক্রবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরাত্রা আজিজিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বন্ধুসংঘ ফুটবল একাডেমি ও মোল্লা ওয়ারিয়ার্স। 2 দলের দেশ ও দেশের বাইরে তারকা খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা শহরের মানুষ, আমাকে খেলা দেখতে পছন্দ করে। নাইজেরিয়া ফিরার দূর থেকে আইছে, আমরা সবাই কাজ কামার থুয়া খেলা দেখতে আসছি। এই দর্শকদের দেখলে কেউ মনে করবে না এটা বিচ্ছিন্ন এলাকা, চতুর্দিকে নদী, আমরা সকলেই জানি। কিন্তু এই ফুটবলের প্রেমে পড়ে আমার মনে এই চরাঞ্চলে 2টা ইউনিয়ন আছে, কাচিকাটা একটা, 3টা ইউনিয়ন আছে, মনে সব ইউনিয়ন থেকে লোকজন চলে আসছে আসতে। এটা একটা জনবিপ্লবের সৃষ্টি হয়েছে। তো যে বিদেশি প্লেয়াররা এখানে আসছে তাদের সাথে লোকাল যে প্লেয়াররা খেলছে, খুব চমৎকার একটা কম্বিনেশন হচ্ছে তাদের মধ্যে যে খেলাটা হচ্ছে। আমরা সৈয়দপুর থেকে এখানে দীর্ঘ বাইকে করে নড়িয়া আসছি, নড়িয়া থেকে 1.5 ঘন্টায় ট্রলার পাড়ি দিয়ে এই চরাতে আসছি মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য। এখানে শুনেছি অনেক জমজমাট খেলা হয়, আজকে ফাইনাল খেলা দেখার জন্য আসছি। অনেক দর্শক হচ্ছে, খেলা সুন্দরী হচ্ছে। আমি এই মাঠে খেলা দেখতে এসেছি, সেজন্য আমার অনেক খেলা দেখতে ভালো লাগে। নাইজেরিয়ার থেকে খেলার প্লেয়ার আছে, আমারও শখ আছে, যেমন আমি বড় হয়ে এই খেলা দেখবো, এই খেলা খেলবো। যুব সমাজকে মাঠে ফেরাতে এবং স্থানীয়দের বিনোদন ও মাদক মুক্ত সমাজ গড়তে এ ধরনের আয়োজন করে থাকেন বলে জানান আয়োজকরা। ভবিষ্যতে এই আয়োজনকে আরো বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের। তো এই টুর্নামেন্টের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বাচ্চা কাচ্চারা তারা ফ্রি ফায়ার, পাবজি বা বিভিন্ন মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে যাচ্ছে। তো আমি চাই যে তারা মাঠমুখী হোক, তারা খেলার মধ্যে আনন্দিত থাকুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি এই টুর্নামেন্টকে বাস্তবায়ন করতে চেয়েছি। আর ভবিষ্যতে এর থেকে বড় টুর্নামেন্ট হবে আশা করি। কয়েকটি উদ্দেশ্য আমার। এই উদ্দেশ্য হলো, যেহেতু খেলার মধ্য দিয়ে বিকালবেলা সকল ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা খেলা দেখতে আসে, খেলতে আসে, এই খেলার মধ্য দিয়ে তাদের মনোবৃত্তি হয়, শৃঙ্খলা ফিরে আসে, মানুষের মাদকাসক্তি থেকে তারা ফিরে আসার একটা আনন্দময় মুহূর্ত তারা পায়। পাশাপাশি শৃঙ্খলাবোধ তার মধ্যে ফিরে আসে। এবং আমি চাই
এবছর যেটা দিয়েছে এবং তাতে যা সহযোগিতা আমি পেয়েছি, এবছর 10টি দল আমাদের ইউনিয়নের বিভিন্ন কাছ থেকে পার্শ্ববর্তী ইউনিয়ন কাছিকাটা সহ 10টি দল অংশগ্রহণ করেছিল। আগামীতে এটাকে আমার আরও প্রাণবন্ত করে তোলার জন্য আমার একটা আশা আছে। প্রতিদ্বন্দ্বিতামূলক এই ফাইনাল ম্যাচে মূল সময়ে 1-1 গোলে সমতা শেষে বন্ধুসংঘ ফুটবল একাডেমি ট্রাইবেকারে 2-4 গোলের ব্যবধানে জয়লাভ করে শিরোপা অর্জন করেন। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশ, বাংলা ভিশন ডিজিটাল। সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামকে তৈরি করা হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামের মতো করে। নিজ বুকে দেশি বিদেশি ক্রীড়াবিদদের দেখার অপেক্ষায় ছিল শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম, অথচ এখন এই স্টেডিয়ামটি গরু ছাগলের চারণভূমি। রাজ তালুকদারের চোখে চলুন দেখে নেই স্টেডিয়ামটির করুণ আত্মকথা। অযত্ন অবহেলায় পড়ে থাকা সিরাজগঞ্জ জেলার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের বর্তমান ছবি দেখলে চমকে উঠবেন যে কেউ। 5 বছর আগেও সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামে বিভিন্ন খেলায় জমজমাট থাকতো। যে স্টেডিয়ামকে সাজানো হয়েছিল বিখ্যাত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মতো করে, সেখানে এখন পুরো মাঠ জুড়ে খানাখন্দে ভরপুর। দেখলে মনে হবে স্টেডিয়াম নয়, যেন গোচারণ ভূমি। পুরো মাঠেই চলছে ছাগল ভেড়ার বিচরণ। পূর্ব দিকের সীমানা প্রাচীরের গ্রিল ভেঙে চলাচলের রাস্তা, মাঠের দক্ষিণ পাশে মাদক সেবীদের আড্ডাখানা, গ্যালারিগুলো যেন ভূমিহীনদের আশ্রয়স্থল। অযত্ন অবহেলায় পড়ে আছে খেলাধুলার সমস্ত সামগ্রী। সর্বশেষ 2022 সালে এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল সিরাজগঞ্জ জেলা প্রিমিয়ার লিগ, আর সে সময় সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামকে সাজানো হয়েছিল বিখ্যাত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মতো করে। উইকেটও ছিল আন্তর্জাতিক মানের, স্থাপন করা হয়েছিল এলইডি স্ট্যাম্প, আরও ছিল এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ড, লাইভ স্কোরিং। মাঠের পূর্ব দিকে লাগানো হয়েছিল বিশাল আকৃতির ইলেকট্রিক এলইডি স্কোরবোর্ড। বড় স্ক্রিনে দেখানো হতো বিভিন্ন টুর্নামেন্টের লাইভ খেলা। পর্দায় দেখে কেউ বলতেই পারতো না এটা মফস্বল শহরের কোনো স্টেডিয়াম। ঠিক তারপর থেকেই অদৃশ্য কারণে যেন অলস হয়ে পড়ে আছে স্টেডিয়ামটি। খেলোয়াড়দের দাবি স্টেডিয়ামটি পুনরায় সংস্কার করে খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হোক, এতে করে খেলোয়াড়রা ফিরে পাবে তাদের কাঙ্ক্ষিত পরিবেশ। সিরাজগঞ্জ স্টেডিয়ামে কিন্তু সেরকম খেলাধুলাও নাই। আগে যেরকম খেলা ছিল এখন কিন্তু সেরকম খেলাধুলাও নাই। খেলার পরিবর্তে এখন মাঠে যেমন এই যে ছাগল চড়ায়, কাপড় চোপড় শোকায় লোকজন, বা আমরা যখন প্র্যাকটিস করি প্র্যাকটিসের মাঝে অনেকজন যাতায়াত করে। স্টেডিয়ামটাকে এখন রাস্তা হিসেবে ব্যবহার করা হয়। আসলে এরকম তো স্টেডিয়াম আমরা চাই না। আমরা খেলোয়াড়রা আমরা চাই সারা বছর কোনো না কোনো লিগ এই স্টেডিয়াম মাঠে গড়ায়। আমরা এই জায়গায় প্র্যাকটিস করতে পারছি না ভালো মতন, যেমন অনেকে আছে বাইরের সাইড দিয়ে মাঠে প্রবেশ করে, ছাগল ভেড়া এগুলোও হয়। কারণ আমাদের ফ্যাসিলিটি মানে ম্যাচ খেলতে যাওয়া ওই যে অনেক লোকজন মাঠে ঢুকে প্রবেশ করে। এখন আমরা বর্তমানে যে অবস্থায় আছি এই জায়গায় যদি কোনো লিগ টিগ হয় মানে খেলাধুলা হয় তাইলে একটু আমরা মানে অন্য লেভেলে একটু খেলতে পারবো। স্টেডিয়ামটা মানে খেলার উপযোগী হোক, খেলার একটা পরিবেশ আসুক এখানে, যাতে সবাই মানে ভালোভাবে একটা পরিবেশ বান্ধব হিসেবে থাকতে পারে, ভালোভাবে যেন খেলতে পারে। অভিভাবকদের কণ্ঠেও আক্ষেপের সুর। তারা বলেন মাঠটি অযত্ন অবহেলায় না রেখে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করলে আমাদের সন্তানরা মাদক থেকে দূরে থাকবে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে। আসলে খেলার অনুপযোগী এক কথায়। আর দীর্ঘ 10 বছরের মধ্যে এসপিএল একটা খেলা হয়েছিল, যেটা যে মাঠটাকে অস্ট্রেলিয়া মেলবোর্নের সাথে তুলনা করা হয়েছিল। অদৃশ্য বিষয়ে খেলাগুলা মানে বিলীন হয়ে যাচ্ছে। ছেলেপেলে আজ খেলা বাদ দিয়ে মাদকের দিকে চলে যাচ্ছে। এখানে মাঠে পরিবেশ নেই, বা যে খেলাধুলা যে করাবে তার মানে অভিভাবক কমিটি নেই, ডিএসএর কোনো কমিটি নেই। এই যে আমরা অভিভাবকের হতাশার মধ্যে দিন মানে অতিবাহিত করছি। আমি প্রতিদিনই প্রায় আসি, এসে দেখি এখানে অব্যবস্থাপনা। আমরা ছোট থেকে দেখেছি এখানে ফুটবল খেলা হতো, ক্রিকেট খেলা হতো, বিভিন্ন আইটেমগুলো হতো, বাৎসরিক প্রতিযোগিতা হতো। ওই পাশ দিয়ে আপনার ভাঙা লোকজন আসে, এদিক দিয়ে আসতেছে। নতুন সরকারের নির্দেশনা মেনে সকলের সহযোগিতায় স্টেডিয়ামকে আবার পূর্বের ন্যায় ফিরিয়ে আনবো। ওই স্টেডিয়ামে অনেক বড় ধরনের টুর্নামেন্ট চলছে, অনেক জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে, অনেক খেলাধুলা চলছে। তবে আমাদের যে কার্যক্রমগুলো আছে আমরাও চেষ্টা করব, হয়তো একটা নতুন সরকারের যে দিক নির্দেশনা আছে প্রত্যেক স্টেডিয়ামে একটা মেলবোর্ন কিভাবে পরিবেশ করা যায় সে একটা আমাদের প্রোগ্রামের যে হবে। আর এছাড়া অন্যান্য টুর্নামেন্ট যেগুলো আছে সবগুলাই মানে আমাদের নতুন করে চালু হওয়ার জন্য নির্দেশনা আসছে। আমরা এগুলো যুক্ত হলে আর নির্দেশনা আসলে আমরা সেভাবে আরো নতুন করে সাজাবো এবং একটা মেলবোর্ন পরিবেশ যাতে সৃষ্টি করা যায় সে লক্ষ্যে আমাদের প্রশাসন সহ যারা আছে আমরা সার্বিকভাবে যাতে আরো ভালো করতে পারি সেভাবে কাজ করার জন্য আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। তবে সব সংকট পেরিয়ে আবারও সমহিমায় ফিরে আসবে ঐতিহ্যবাহী মাঠটি।
ফের ক্রীড়া উৎসবে মেতে উঠবে সিরাজগঞ্জ জেলাবাসী, এমনটাই প্রত্যাশা সকলের। রাজ তালুকদার, বাংলা ভিশন ডিজিটাল, সিরাজগঞ্জ। আবারও ঘুরে দাঁড়ালো দেয়ালে পিঠ থেকে যাওয়া রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা পঞ্চম জয় বার্সেলোনার, 6 জয়ে গ্রুপের শীর্ষে লিভারপুল। তবে ম্যান সিটি দাঁড়িয়ে খাদের কিনারায়। চ্যাম্পিয়ন্স লিগের আপডেট নিয়ে শহীদ খানের ডেস্ক রিপোর্ট। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে অনেকটা কোণঠাসা হয়েই আতালান্তার মোকাবেলায় নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। ইতালিয়ান ক্লাবটির প্রায় 25,000 দর্শক ধারণ ক্ষমতার গিউস স্টেডিয়ামকে স্তব্ধ করে ম্যাচের 10 মিনিটে মাদ্রিদ জায়ান্টদের এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ব্রাহিম দিয়াসের পাস থেকে চ্যাম্পিয়ন্স লিগে নিজের 50তম গোলটি উদযাপন করেন ফরাসি তারকা। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়রকে ফিরে পেয়ে শুরু থেকেই জ্বলে ওঠা এমবাপ্পে 36 মিনিটে উরুর চোট নিয়ে মাঠ ছাড়েন। বদলি নামেন রদ্রিগো। প্রথমার্ধের যোগ করা সময়ে আতালান্তার চার্লস ডি কেটেলায়ের গোল শোধ দিলে 56 মিনিটে ভিনিসিয়াস রিয়ালের লিড পুনরুদ্ধার করেন। পেশির চোট কাটিয়ে এ ম্যাচ দিয়ে ফিরলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। 3 মিনিটের মধ্যে ভিনিসিয়াসের পাস থেকে বিএম ভিক্টর ফলার তৃতীয় তারকা জুড বেলিংহাম ব্যবধান 3-1 করেন। 65 মিনিটে আতালান্তার আদেমোলা লুকম্যান গোল করলে ম্যাচে উত্তেজনা ফেরে। গোলরক্ষক থিবো কোর্তোয়ার দারুণ কিছু সেভে 3-2 ব্যবধানে জয়ী মাঠ ছাড়ে রেকর্ড 15 বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। 36 দলের টেবিলে 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 18তম স্থানে উঠেছে রিয়াল। সমান খেলায় প্রথম হারে 11 পয়েন্ট নিয়ে নবম স্থানে আতালান্তা। হারে আসর শুরু করে টানা 4 ম্যাচ জেতা বার্সেলোনা ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে মোকাবেলা করে। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠা ম্যাচের 52 মিনিটে গোল পায় লা লিগার শীর্ষে থাকা বার্সা। দানি ওলমোর থ্রু বল ধরে চমৎকার শটে ঠিকানা খুঁজে নেন রাফিনিয়া। চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 23 ম্যাচে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের গোল হল 17টি। 6 মিনিট পর পেনাল্টিতে গোল শোধ দেন ডর্টমুন্ডের গুরাসি। 71 মিনিটে লেভানদোভস্কি, রাফিনিয়া ও ওলমোর জায়গায় ফেররান তরেস, ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও জেরমিন লোপেসকে নামিয়ে 4 মিনিটের মধ্যে সাফল্য পান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। দলকে এগিয়ে নেন ফেররান। 3 মিনিট পর গুরাসির দ্বিতীয় গোলে আবার সমতা ফেরায় জার্মান বুন্দেসলিগার দলটি। 85 মিনিটে ইয়ামালের পাস থেকে ফেররানের দ্বিতীয় গোলে জয়ী মাঠ ছাড়ে বার্সা। 6 ম্যাচে টানা 5 জয়ে কাতালান জায়ান্টদের পয়েন্ট হল 15, যা তাদেরকে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 3 পয়েন্ট কম নিয়ে টেবিলের 2-এ উঠিয়ে এনেছে। সমান খেলায় 12 পয়েন্ট নিয়ে 13তম স্থানে ডর্টমুন্ড। আসরে রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা জয়ে উঠতে থাকা লিভারপুলকে এই রাউন্ডে আটকাতে পারেনি স্পেনের আরেক ক্লাব জিরোনা। আর্না স্লটের কোচিংয়ে বদলে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ লিডারদের জয়টা অবশ্য একমাত্র গোলে। 64 মিনিটে ম্যাচের পার্থক্য গড়ে দেন মোহাম্মদ সালাহ। পেনাল্টিতে গোল করে লিভারপুলের জার্সিতে এ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে 22 ম্যাচে 16 গোল করলেন মিশরীয় তারকা। 6 ম্যাচে পূর্ণ 18 পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে 6 বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। জিরোনা 3 পয়েন্ট নিয়ে 30তম স্থানে। প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ম্যান সিটির দুরবস্থা চলছেই। তুরিনে সিটির আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে জুভেন্টাস প্রতি আক্রমণের উপর নির্ভর করে জয় তুলে নেয় 2-0 গোলে। ম্যাচের 40 মিনিটে সিটির আর্লিং হালান্ড গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলে 53 মিনিটে এগিয়ে যায় ইতালির ক্লাবটি। গোল করেন দুসান ব্লাহোভিচ। এরপর সিটির একের পর এক আক্রমণ রুখে দিয়ে 75 মিনিটে দ্বিতীয় গোল তুলে নেয় জুভেন্টাস গোলদাতা ওয়েস্টার্ন ম্যাককে নিয়ে। 6 খেলায় 8 পয়েন্ট নিয়ে টেবিলের 22 নম্বরে নেমেছে সিটি। সমান খেলায় 14 পয়েন্ট নিয়ে 14 নম্বরে উঠেছে সিরিয়া লিগের দলটি। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। খেলার আসর আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন।